কি চুপচাপ কেন? হ্যাঁ, চেয়ার আপ, চেয়ার আপ। এই সময় হাসি খুশি থাকতে হয়। না ডাক্তার কাকু, আসলে বিমানের আসার কথা, এখনো তো আসছে না। আসবে আসবে। সোনালি, ইয়েস ডক্টর। এই পাশের বেডে পেশেন্ট গেলেন কোথায়? ও আপনি শর্মিলার কথা বলছেন? ওকে তো টিসিএইচ করাতে নিয়ে যাওয়া হয়েছে। ও আচ্ছা আচ্ছা, দেখবেন ওর যাতে অসুবিধা না হয়। ওকে। ডক্টর রায়ের পেশেন্ট, পান থেকে চুন খসলেই কিন্তু বিপদ। ডক্টর রায় মানে নক্ষত্র রায়? ও বাবা, তুমিও নাম শুনেছো? ওর কাছেই শুনছিলাম, পাশাপাশি থাকি তো অনেক কথা হয়। সোনালি, এটা অবজার্ভ করুন, দুজনেই কিন্তু কথা বলার কন্ডিশনে নেই। ওষুধটা চেঞ্জ করে দিলাম, আজ থেকেই কোর্স শুরু হবে। প্রেডনিসোলন? প্রেডনিসোলন কেন ডক্টর? কেন মানে? আমার পেশেন্টকে আমি কি প্রেসক্রাইব করবো তার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে? সরি ডক্টর, প্রেডনিসোলন তো প্রেশার রাইজ করে, এই জন্যে আমার কেমন মনে হলো। কেমন মনে হওয়ার কিছু নেই সোনালি। দেখো সোনালি, তুমি ডক্টর লাহিড়ী রেফারেন্স এখানে চাকরি পেয়েছো, তাই তোমাকে আমি সিস্টার না বলে সোনালি করি, আপনি না বলে তুমি বলে সম্বোধন করি। তার মানে এই নয় যে তুমি তোমার এখতিয়ারের বাইরে কথা বলবে। আই এম সরি, আমি কিন্তু একটা কথা বলবে না। আগে সিনিয়রদের সাথে কথা বলতে শেখো, তারপর তোমার কথা আমি শুনবো। আমি যেভাবে অ্যাডভাইস করেছি সেভাবে ট্রিটমেন্ট চলবে, দ্যাটস অল। বাই। চোরের মায়ের বড় গলা। কি হলো সিস্টার? ডাক্তার কাকু অত রেগে গেলেন কেন? হ্যাঁ, না আসলে বড়দের ভুল ধরলে এইরকমই হয়। আচ্ছা, কি কি একটা ওষুধের কথা বলছিলেন আপনারা? প্রেডনিসোলন, এটা প্রেশার রাইজ করে, খেলে গা হাত পা ফুলে যায়। সে কি? তাহলে ওটা ডাক্তার কাকু আমাকে দিতে বলছেন কেন? সেটা আমি কি করে বলবো বলুন তো, শুনলেনই তো। একটু দেরি হয়ে গেল তাই না? একটু। আই এম এক্সট্রিমলি সরি তপতি। আচ্ছা আপনারা কথা বলুন কেমন? না শুনুন, শোনো, তুমি তুমি আসার আগে না এখানে না একটা সিন হয়ে গেল পুরো। কি হলো? ডাক্তার কাকু ভীষণ রেগে গিয়েছিলেন, কি একটা ওষুধ দেওয়া নিয়ে না ওনার। সিস্টার আপনি বলুন না একটু ওকে। বলে কোনো লাভ নেই তপতি, কারণ আপনার হাজবেন্ড ডক্টর বর্ধনের এগেনস্টে কোনো রকম কথাবার্তা বলবেন না। কি ব্যাপার বলো তো? কি ব্যাপারটা আমিও বুঝতে পারছি না বিমান, আমার কিরকম একটা অন্যরকম মনে হচ্ছে। অন্যরকম কিছু মনে করবেন না, কারণ আপনার হাজবেন্ড সবসময় ডক্টর বর্ধনের সঙ্গে কনসাল্ট করছেন। ডক্টর বর্ধন কি করছেন, কেন করছেন, সবকিছুই আপনার হাজবেন্ড জানে, তাই না মিস্টার সান্যাল? হ্যাঁ, না মানে দেখলেন তো, আপনি বরং এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন আর আপনার হাজবেন্ডের সঙ্গে খোলা মনে গল্প করুন, নাহলে আবার আমার চাকরি নিয়ে টানাটানি হয়ে যেতে পারে। শোনো, উনি কি যেন একটা বলতে চাইছিলেন না? ওই নার্সটা, আর ছাড়ো তো এদের কথা, এরা হচ্ছে গভর্নমেন্ট নার্স, বুঝেছো? এদের কথা তুমি যদি শুনেছো তাহলে একদম মাঠে মারা যাবে। আর তুমি তো ডক্টর বর্ধনকে আজ থেকে চেনো না। আচ্ছা বলো তো, রিঙ্কু টিঙ্কুর বেলা আমাদের কোনো সমস্যা হয়েছিল? না তা হয়নি, কিন্তু তপতি ওসব ছাড়ো, একটা কথা আছে, বলো, রাগ করবে না? কি? দেখে হাতটা দাও। কেন? দাও না, মা তোমার জন্য এটা পাঠিয়েছে। কি হচ্ছে এগুলো বিমান? এবার কি আমাকে এই কবজ তাবিজও পড়তে হবে নাকি? প্লিজ তপতি, জাস্ট মায়ের জন্য তুমি এবার একটা মেনে নাও। মায়ের জন্য? আপনি কি বলছেন? আপনি কি বলছেন সেটা বুঝতে পারছেন? এখন যদি আমি এই ব্যাপারটা নিয়ে মন্ত্রীর কাছে অবজেকশন জানাই, তাহলে আপনাদের পজিশনটা কোথায় যাবে বুঝতে পারছেন? প্লিজ প্লিজ সুমিত বাবু, আমি আমি সব 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 বুঝতে পারছি। আপনি এক্সাইটেড হবেন না, প্লিজ প্লিজ বসুন প্লিজ। না না, এটা আপনি কি বলছেন? আমি এক্সাইটেড হব না? আপনি কিন্তু নিজে মন্ত্রীকে ওয়ার্ড দিয়েছেন
তিনি আমাকে ফোন করেছেন, তারপরে কিন্তু আমি এখানে বাবাকে নিয়ে এসেছি। একটা অসুস্থ মানুষ লাস্ট 2 আওয়ার্স ধরে বারান্দায় স্ট্রেচারে চুপচাপ শুয়ে রয়েছেন, আর আপনি বলছেন আমি অ্যাক্সিডেন্ট হব না, চুপ থাকবো? সরি। আচ্ছা, আমি কি আপনার ফোনটা একটু ইউজ করতে পারি? হ্যাঁ, আপনি আপনি নিশ্চয়ই পারেন, কিন্তু প্লিজ প্লিজ বেয়ার উইথ আস। দেখুন, আমরা তো চেষ্টা করছি। আচ্ছা, আপনারা 2 ঘন্টা ধরে কি চেষ্টা করছেন বলুন তো? আপনারা কি বাবার জন্য কি বেড তৈরি করছেন নাকি? দেখুন, একটা ইন্টারনাল প্রবলেম ক্রিয়েটেড হয়েছে, আর সেই জন্যই আপনাকে এই ডিসঅর্ডার ফেস করতে হচ্ছে। উই আর রিয়েলি সরি ফর দ্যাট। ডোন্ট বি সরি ডক্টর, আমি কিন্তু এর মধ্যে একটা ব্যাড স্মেল পাচ্ছি। না না না, ব্যাড স্মেল কি বলছেন আপনি? না না, আচ্ছা, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, বাই প্রফেশন আমি কিন্তু একজন রিপোর্টার। আমরা বলে কিন্তু হাওড়া ঠিক বুঝে নিতে পারি। আচ্ছা, অত ধানাই বানাই না করে আপনি বলুন তো যে আপনাদের ওই প্রবলেমটা কি এক্স্যাক্টলি? কি বলবো, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমাদের কোনো বেড খালি নেই। হোয়াট? কি বলছেন? আপনাদের বেড খালি নেই? আপনি কি ছেলে বলাচ্ছেন নাকি? নাকি আমি ওই মেদিনীপুরের এই মদনপুর গ্রাম থেকে এসেছি? আমার কাছে কিন্তু মন্ত্রী রেকমেন্ড করা আছে, কিন্তু আমি কিন্তু ভিআইপি বেডের কথা বলছি। দেখুন, নেফ্রোলজিতে ভিআইপি কোটার একটাই বেড, ভেরি আনফর্চুনেটলি সেটাই ভর্তি। ইউ মিন আমি আসার আগে অন্য কোনো ভিআইপি সেটা অকুপাই করেছে? আচ্ছা, আপনাদের রেজিস্টারটা দেখান তো, আমি নিজে চোখে সেটা দেখতে চাই। কি সেটা পারবেন তো? নাকি আবার সেটা দেখা তো আপনাদের ইন্টারনাল প্রবলেম ক্রিয়েট হবে? না না না, শোনবাবু, অ্যাকচুয়ালি সত্যি আমাদের বেড কিছু খালি নেই, কিন্তু আমরা অ্যারেঞ্জ করছি। আপনার বাবাকে আমরা ভর্তি করে দেবো যত তাড়াতাড়ি সম্ভব। আমরা ডায়ালিসিস প্রসেসও স্টার্ট করে দেবো, উই প্রমিস। আমি 2 ঘন্টা ধরে কিন্তু একই কথা শুনে যাচ্ছি। হয় আপনি আমাকে রেজিস্টার দেখান, নয়তো আমাকে ফোন করতে দিন। আমি এক্ষুনি মন্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করতে যাই। উইল ইউ লিসেন মি ডক্টর? ডু হোয়াট এভার ইউ লাইক, কিন্তু তার আগে প্লিজ আমার একটা কথা শুনবেন। বেশ, বলুন। শুনুন, ব্যক্তিগতভাবে রেজিস্টার দেখাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বেড সত্যিই খালি নেই। বাট 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 ওখানে কিন্তু কোনো ভিআইপিকে অ্যাডমিট করা হয়নি। এটা ছেলেকে সাপে কামড়েছে, ওই মেদিনীপুর থেকে এসেছে, ভেরি সিরিয়াস কন্ডিশন, তাকে অ্যাডমিট করানো হয়েছে। ভিআইপি বেডে? আচ্ছা, আপনি কি জানেন না দিস ইজ বিয়ন্ড ল? আমি জানি, আই নো ইট ভেরি ওয়েল। সেই জন্য তাকে ইমিডিয়েটলি শিফট করার চেষ্টা চলছে। সুপার নেফ্রোলজির হেডের সঙ্গে কথা বলছেন এই ব্যাপারে, একটা ব্যবস্থা হবে। কখন ব্যবস্থা হবে? এর মধ্যে যদি সিরিয়াস কিছু একটা হয়ে যায় বাবার, একজন 72 বছরের বৃদ্ধ মানুষ যখন তখন যা খুশিতে হতে পারে। ভগবান না করুন, বাবার যদি কিছু হয়ে যায়, কে দায়ী হবে? আপনি? তুমি একদম টেনশন করো না দিদু, মা কিচ্ছু জানতে পারবে না। আমি তো লুকিয়ে লুকিয়ে খাবো। ঠিক তো? আমার কিন্তু তোমার মাকে বড় ভয় বাবা, বড় কটর কটর করে বকে। ধরা পড়ে গেলে না দুজনেই বকুনি খাবো। বলছি তো মা কিচ্ছু জানতে পারবে না। তুমি দাও, মা এক্ষুনি এসে পড়বে। আস্তে তাড়াতাড়ি দাও আস্তে মা। আস্তে ওরকম করে ধর, তাড়াতাড়ি দাও, ওরকম করে ধরা পড়ে যাবো। দাঁড়া বাবা, দাঁড়া। তুমি তাড়াতাড়ি দাও। এই, থ্যাংক ইউ। তিতির, ওটা আমায় দিয়ে দাও। এই রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তুমি না আদর দিদি বাঁদর করেছো ওকে। বেশ করেছি। যা যা যা, গিয়ে এটা ফ্রিজে রেখে দে, পরে খাবি। যা। কি দরকার ছিল এগুলো আনার? এই থাম তো, দে আমি চা দে। নিজের ছোটবেলাকার কথা যেন ভুলে গেছে একেবারে। দে বাবা। আরে নক্ষত্রকে তো দেখছি না, ও কি ভোরবেলায় হসপিটাল চলে গেছে নাকি? কাল মাঝরাতে বেরিয়ে গেছে। হসপিটাল থেকে কল এসেছিল, এখন একটা ফোন পর্যন্ত করলো না। তা তুই বা কিরকম? তুই তোকে চিনিস? তুই নিজে একটা ফোন করতে পারতিস। ভেবেছিলাম একটা ফোন করব, কিন্তু ভাবলাম যদিও বিরক্ত হয়, কি দরকার। কি দরকার মানে? উফ, আমি না তোদের হালচাল কিচ্ছু বুঝতে পারি না সত্যি বাবা। মেয়েটা সেই জন্য আজ স্কুল কামাই হলো না? কি করে যাবে বলো তো? ও তো আজকাল তিতিরকে স্কুলে দিয়ে হসপিটালে চলে যায়। আমি একটা কথা বুঝতে পারছি না, তিতিরকে সাত তাড়াতাড়ি আমার কাছ থেকে নিয়ে আসার কি দরকার ছিল? বেশ তো ছিল ওখানে, স্কুল টুলগুলো কামাই হতো না? ছাড়ো না মা, একদিন স্কুলে না গেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। তুমি এত সাত সকালে কেন আসতে নেই? যাকে আমি এসেছি, আমার কটা কথা ছিল তোর সঙ্গে। ফোনে বললে হতো না? সব কথা ফোনে হয় না। বলছি, দেবাংশু এসেছিল। ও ও কি ও?
তুই যে এখনো চাকরিতে জয়েন করিসনি আমি তো জানতাম না। করিনি মানে নক্ষত্র ফিরে আসার পর ভীষণ আপসেট হয়ে আছে। তো আপসেট হয়ে আছে বলে তুই বাড়িতে বসে থাকবি? আশ্চর্য বাবা। তবু যদি আমি জানতাম যে তোরা দুজনে একসাথে আছিস একটা কথা ছিল। সে তো তার কাজ নিয়ে ব্যস্ত। এই তুই এদিকে ফের। তুই আমাকে সত্যি করে বলতো, তুই চাকরি করবি কি করবি না? আপাতত করব, আপাতত মানে? আজকালের মধ্যেই জয়েন করব। তাহলে আপাতত বললি কেন? কারণ আমি চাকরিটা ছেড়ে দেবো একবার। ছেড়ে দিবি? তুই যে কি পাগলের মতো বলছিস না, আমি কিচ্ছু। এই শোন, তুই কিন্তু ভাবিস না যে আমি তোকে চাকরিটা করতে ইনসিস্ট করছি, কিন্তু এই যে আপাতত ছেড়ে দেবো, কালকে জয়েন করব, এই সমস্ত কথার মানেটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি বলতো? ব্যাপার একটা আছে মা, আস্তে আস্তে সব জানতে পারবে। এখন আমি কিছুই বলতে চাইছি না। ডক্টর রয়, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। এই স্পন্দন হসপিটালকে চালাতে গেলে আমাকে কতগুলো রেগুলেশনস ফলো করতে হয়। জানি। মাই হ্যান্ডস আর টাইড, আমার হাত পা বাঁধা। এখানে আমি আপনি কেউই যা খুশি তাই করতে পারি না। হাত পা বাঁধা সেটা আমি জানি, মাথাটাও বাঁধা দিয়েছেন। What? ইয়েস, একটা ছেলেকে সাপে কামড়েছে, তার ব্লাড ক্লট করতে শুরু করেছে, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট শুরু না করে ছেলেটা মরে যেতে পারে। তার ট্রিটমেন্টটা শুরু করেছি মানে আমি যা খুশি তাই করছি। হ্যাঁ, কিন্তু স্পন্দন হসপিটালে কি একমাত্র হসপিটাল এই ট্রিটমেন্টের জন্য? আপনি অন্য কোনো হসপিটালে রেফার করতে পারতেন না? হ্যাঁ পারতাম, কিন্তু একটা বেড খালি আছে এখানে। একটা ছেলের ট্রিটমেন্ট শুরু হওয়াটা জরুরি, এটা এমার্জেন্সি কেস। সেই জন্য এই মুহূর্তে ও তাকে অন্য কোথাও পাঠাবার কথা আমার মনে হয়নি। মনে হয়নি? না, মনে হয়নি। আপনার মনে হয়নি? আই এম সরি টু সে ডক্টর রয়, আপনার এই মনে না হওয়াটা আমাকে অত্যন্ত বড় একটি ফ্যাসাদের মধ্যে ফেলে দিয়েছে। আপনি জানেন, একজন ভদ্রলোক ডেপুটির ঘরে ওয়েট করছে, হাতে একজন মন্ত্রীর একটি রেকমেন্ডেশন নিয়ে, এবং সে নাকি আবার ওই বিশ্ববার্তার রিপোর্টার। খেলাটা কোন দিক থেকে আসবে বুঝতে পারছেন? মেডিকেল সায়েন্সে কোনো মন্ত্রীর রেফারেন্সের কথা বলে না। ছেলেটির ট্রিটমেন্ট শুরু হয়েছে, তাকে এই মুহূর্তে অন্য কোথাও শিফট করার কোনো প্রশ্ন ওঠে না। কিন্তু অ্যাডমিশনটাই তো বেআইনি। আপনি যে বেডে তাকে অ্যাডমিট করেছেন, দ্যাট ইজ রিজার্ভ ফর সিনিয়র সিটিজেন্স অনলি। জীবনের থেকে একটা কোটা আপনার কাছে প্রায়োরিটি পাচ্ছে। একটা ছেলের বয়স 85 নয় বলে তার চিকিৎসা আমরা করবো না। মানে বেশ ছিলাম কদিন, জানেন তো। ওয়ান সেকেন্ড। হ্যাঁ স্যার, আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছিলেন রিপোর্টার অফ বিশ্ববার্তা মিস্টার সুমিত শাস্ত্রী। বসুন। ও, সুমিত শাস্ত্রী, আরে বসুন। আরে উনি তো বিখ্যাত জার্নালিস্ট মশাই। জানেন, আপনার ওই কলকাতার বিভিন্ন রেস্টুরেন্টের ওপর লেখাগুলো আমি পড়ি, অসাধারণ। ওই যে চিকেন আলাকিফ বলে আপনি যে একটা প্রিপারেশনের কথা। এক্সকিউজ মি ডক্টর, আমি কিন্তু এখন আমার বাবার অ্যাডমিশনের জন্য কথা বলতে এসেছি। সেটা জানি। ইনফ্যাক্ট আপনার কাছে তো ওই মিনিস্টারের রেফারেন্স লেটারও আছে। আপনি একদম চিন্তা করবেন না, 10 মিনিটের মধ্যে সমস্ত কিছু করে দিচ্ছি। হ্যাঁ ডক্টর রয়, তাহলে আপনি ওই পেশেন্ট পার্টিকে বলুন পেশেন্টকে এসে নিয়ে যেতে, আর ওকে একটা ডিসচার্জ লেটার ইস্যু করে দিন। ওই চিকেন। আই অ্যাম সরি, আমি সেটা পারবো না। বরং ইনি কি মিস্টার শাস্ত্রী, আপনি অন্য জায়গায় ট্রাই করতে পারেন। আপনি এই কথা বলার কে? মিস্টার শাস্ত্রী, হি ইজ ডক্টর রয়, আমাদের নেফ্রোলজি ডিপার্টমেন্টের হেড। ও, আপনি সেই বিখ্যাত ডাক্তার নক্ষত্র রায়? এক্সকিউজ মি, দেখুন ডক্টর রয়, আমার বাবাকে এখানে অ্যাডমিশন করানোতে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কোথায় হচ্ছে আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না। প্রবলেমটা আমার নয়, প্রবলেমটা বেডের। বাট কিছুক্ষণ আগে যখন আমি ডেপুটি সুপারের ঘরে গিয়েছিলাম, অ্যাডমিশন রেজিস্টারটা দেখতে চাইলাম, তখন কিন্তু অন্য কথা শুনলাম। না, আপনি ঠিকই দেখেছেন মিস্টার শাস্ত্রী। আসলে প্রবলেমটা মানে একটা ইন্টারনাল প্রবলেম হয়ে গেছে। দ্যাটস নট মাই লুক আউট। Of course it is not your lookout. We'll manage it. দেখুন মিস্টার শাস্ত্রী, প্লিজ আপনি যদি আপনার বাবাকে অন্য কোথাও ভর্তি করতে পারেন,
কালকে রাত্রে একটা এমার্জেন্সি পেশেন্টকে আমরা ভর্তি করতে বাধ্য হয়েছি। আই নো ইট ভেরি ওয়েল। এখানে আসার আগে আমি রেজিস্টার চেক করে এসেছি। আপনি তো সমস্ত সিনিয়র সিটিজেনদের রিজার্ভ করা সিটে একটা বাচ্চাকে অ্যাডমিশন করিয়েছেন, আর এখন আমাকে অ্যাডভাইস করছেন যে বাবাকে নিয়ে অন্য কোথাও যেতে। ওয়েল, আপনি একটা রিটিন রেসপন্সিবিলিটি নিন। ওই সময়ের মধ্যে যদি আমার বাবার কিছু একটা হয়ে যায়, আপনি কিন্তু ফুল রেসপন্সিবল থাকবেন। এই ঘরে ঢোকার সময় আপনার কিছু সংলাপ আমার কানে এসেছিল। আচ্ছা ডাক্তার, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। ওই বাচ্চা ছেলেটা বাঁচার অধিকার আছে, আই অ্যাডমিট ইট, বাট আমার বাবার কি বাঁচার অধিকার নেই? যদি না থাকে সেটা কি 85 বছর বয়সের জন্য? মিস্টার শাস্ত্রী, আপনি প্লিজ উত্তেজিত হবেন না। ডক্টর রায়, অ্যাকর্ডিং টু ল মিস্টার শাস্ত্রীর বাবাকে আমরা ভর্তি করাতে বাধ্য। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম। ডক্টর রয়, হিয়ার আই মাস্ট ইন্টারফেয়ার। আপনার মতো একজন মানবদরদী মানুষের কাছে আমরা আরেকটু র্যাশনালিটি এক্সপেক্ট করতে পারি না? জেদটাই কি বড় হলো? আপনি ওই বাচ্চা ছেলেটির চিকিৎসার জন্যে যে গুরুত্ব দিচ্ছেন সেটা ঠিক আছে, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেড, বাট অ্যাট দি সেম টাইম এনার বাবা, ওনার 85 বছর বয়স হয়ে গেছে বলে তার বেঁচে থাকার অধিকার তো আমরা কেড়ে নিতে পারি না। আমি, আপনি, কেউ পারি না। পারি কি? ডক্টর প্লিজ। Yes. Yes, I understand. Thank God that you have agreed. আলোর ঠিকানা হও আমাদের
সোমনাথ দাছে কি খেলা করো, যাও আসতে। হাসার কারণটা কি? না, এদের দেখলে মন খারাপ হয়ে যায়। ওদের মতো যদি আমার বয়সটা আটকে থাকতো দিব্যি হতো না? হ্যাঁ, সেখানেই তো আটকে রয়েছে। কি? না মানে ওই প্রার্থনার সময়, গানের সময় তো দেখছিলাম ওই এক্সপ্রেশন। না সত্যি, গানটা যে শুধুমাত্র শোনার নয়, দেখারও এই প্রথম মালুম পেলাম। বিশ্বাস করো, তোমাকে এত অদ্ভুত, এত সুন্দর লাগছিল। তারপর হয়ে গেল স্বপ্ন পূরণ। কিসে? স্বপ্ন পূরণ, পালনের নতুন বাড়ি, তারপরে অনুদান। স্বপ্নপূরণ কি বলছো? এই তো সবে শুরু। তাছাড়া অনুদানের টাকাটা কিন্তু এখনো হাতে এসে পৌঁছয়নি। এখনো বিশ্রাম নেওয়ার সময় কিছু হয়নি রঞ্জন। ঠিক, তবে আমি একটা জিনিস বিশ্বাস করি মন্দিরে, জানো, মানে কোনো একটা বড় কিছু অ্যাচিভ করার জন্য যদি ঠিকঠাক শুরু করা যায় না, তুমি দেখবে তার শেষটা ভালো হবে, হবেই। শুরুটা ঠিক হয়েছে বলতে চাইছো? হ্যাঁ, আমার মনে হয় শুরু